শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম। রোদ ওঠার পরও শুকানো যাচ্ছে না হাওরের ধান, সরকারি শর্তের বেড়াজালে হচ্ছে না বিক্রি, লোকসানের ভার নিতে হচ্ছে আবারও কৃষককেই। ফার্মে শিশু মৃত্যুর সঙ্গে সরকারি হাসপাতালেও ঔষধসহ সব ব্যয় বহন করতে হচ্ছে অভিভাবককেই, খরচের চাপে দিশেহারা নিম্নবিত্ত। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ কেন্দ্র করে নতুন মেরুকরণ, সৌদির তেহরান মুখিতা আর আমিরাতের তেল আবিব ঘেঁষা পদক্ষেপ মুখোমুখি করেছে দুই পক্ষকে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। টানা বৃষ্টিতে হাওরের কৃষক দিশেহারা, উৎপাদিত ধানের বেশিরভাগ রক্ষা করতে পারেনি কৃষক। রোদ ওঠামাত্রই তাই বেঁচে থাকা ধান শুকাতে অস্থির হয়ে উঠেছেন তারা। কোনো ধান হয়েছে গন্ধ, কোথাও বা আবার ধান অঙ্কুরিত হয়ে গেছে। তবে ঠিকমতো শুকাতে না পারায় দাম পাচ্ছেন না প্রান্তিক চাষিরা। এমনকি সরকারি গুদামের আর্দ্রতার শর্ত আর খোলা বাজারের ধসের মুখে পড়ে পানির দরে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। কিশোরগঞ্জের কৃষকেরা জানান, ভেজা ধান নিয়ে তারা সরকারি খাদ্য গুদামে গেলেও তা দিতে পারেনি। গুদামে ধান সংগ্রহের জন্য সর্বোচ্চ 14% আর্দ্রতার শর্ত দেওয়া হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে ধান শুকাতে না পারায় কৃষকদের ধানে আর্দ্রতা পাওয়া যাচ্ছে 20 থেকে 22%। ফলে গুদাম থেকে ধান ফেরত আনায় পরিবহন খরচ যোগাতে গিয়ে আরও দেনায় পড়েছে কৃষক। মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে প্রতি একরে গড় ফলন হয়েছে 70 মণ, কিন্তু প্রতিকূল আবহাওয়ায় সেই ধান ঘরে তোলা এখন কৃষকের জন্য চরম মুশকিল হয়ে দাঁড়িয়েছে। পানিতে তলিয়ে যাওয়া ধান কাটতে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে। একর প্রতি ধান কাটার মজুরি 500 থেকে 600 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 2000 থেকে 2500 টাকায়। মারাই, ঝাড়াই ও পরিবহন খাতে যেখানে আগে 8 থেকে 10,000 টাকা খরচ হতো, এখন তেলের মূল্য বৃদ্ধি ও জলাবদ্ধতার কারণে তা বেড়ে দাঁড়িয়েছে 20 থেকে 25,000 টাকায়। অর্থাৎ মাত্র 1.5 সপ্তাহের ব্যবধানে একর প্রতি খরচ বেড়েছে প্রায় 15,000 টাকা। কৃষকদের দেওয়া তথ্য মতে প্রতি মণে চাষাবাদ বাবদ উৎপাদন খরচ 1,000 টাকা। এর সঙ্গে জলাবদ্ধতার কারণে ধান কাটা, মারাই, ঝাড়াই ও পরিবহন খাতে বাড়তি 354 টাকা যোগ করে প্রতি মণে মোট খরচ দাঁড়াচ্ছে 1,354 টাকা। বিপরীতে বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে মাত্র 500 থেকে 600 টাকায়। সেই হিসেবে প্রতি মণে কৃষকের লোকসান হচ্ছে 754 টাকা। এদিকে সরকারি ক্রয়মূল্য প্রতিমণ 1,440 টাকা নির্ধারিত থাকলেও তার সুফল পাচ্ছে না চাষিরা। কৃষকদের অভিযোগ, গুদামে ধান দিতে গেলে আর্দ্রতা পরিমাপ আর ব্যাংক হিসেবের নানা জটিলতায় পড়তে হয়। এই সুযোগে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী ও ফরিয়া সিন্ডিকেট সরাসরি কৃষকের কাছ থেকে ভেজা ধান কম দামে কিনে নিচ্ছে। পরে সেই ধানই শুকিয়ে চড়া দামে সরকারি গুদামে সরবরাহ করছে তারা। দেশজুড়ে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে হাম এবং প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। সরকারি হাসপাতালগুলোর জরাজীর্ণ দশা এবং নীতিগত গাফিলতির কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অল্প খরচে চিকিৎসার আশায় সরকারি হাসপাতালে এসে উল্টো সর্বশান্ত হচ্ছেন হতদরিদ্র ও নিম্ন আয়ের অভিভাবকেরা। হাসপাতালগুলোতে শয্যা ও আইসিইউ সংকটের কারণে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে মুমূর্ষু শিশুদের নিয়ে। বহু চেষ্টার পর মিলছে সরকারি হাসপাতালের বারান্দা, আর সেখানে স্থান পেলেও বিনামূল্যে মিলছে না ন্যূনতম চিকিৎসা সেবা। পানি, সিরিঞ্জ, স্যালাইন থেকে শুরু করে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ও ইনজেকশন সবই কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। এমনকি সরকারিভাবে শতভাগ বিনামূল্যে সরবরাহ করার কথা থাকলেও অতি প্রয়োজনীয় ভিটামিন এ সাপ্লিমেন্ট মিলছে না হাসপাতালে। অসহায় মা বাবাকে চড়া দামে তা বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত বাজেটের অভাব এবং প্রয়োজনীয় ঔষধের ঘাটতির কারণেই রোগীকে বাইরে পাঠাতে হচ্ছে। চিকিৎসকদের প্রেসক্রিপশনের তালিকা মেটাতে গিয়ে পরিবারগুলোর আয়ের সিংহভাগ চলে যাচ্ছে ওষুধের পেছনে। অনেক অভিভাবক নিজের শেষ সম্বল বিক্রি করে কিংবা চড়া সুদে ঋণ নিয়ে সন্তানের চিকিৎসা চালাচ্ছেন।
চিকিৎসা করাতে এসে কর্মহীন হয়ে পড়ায় নিঃস্ব হয়ে বাড়ি ফেরার উপক্রম হয়েছে অনেকের। মধ্যপ্রাচ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মিত্রতা নিয়ে কারো কোনো সন্দেহের অবকাশ থাকার কথা নয়। তবে সম্প্রতি এই দুই দেশকে মুখোমুখি বৈরী অবস্থানে দেখা যাচ্ছে। এ অবস্থা সমসাময়িক মনে হতে পারে, তবে এই বৈরিতার সূচনা আসলে কয়েক দশক আগে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অক্ষের সঙ্গে ইরানের সংঘাত এই বৈরিতাকে নতুন করে জাগিয়ে তুলেছে। সৌদি আরব একসময় সংযুক্ত আরব আমিরাতের আল নাহিয়ান পরিবারের এক যুবরাজকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। একটি মরুদ্যানের নিয়ন্ত্রণ পেতেই তারা এই কাজ করেছিল। সেখানে প্রচুর তেলের মজুদ আছে বলে ধারণা করা হতো। তবে ওই শেখ নিজের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে রাজি হননি। এরপর সৌদি আরব সেখানে সামরিক অভিযান চালালেও তা ব্যর্থ হয়। এই ঘটনা বুয়াইমি বিরোধ বলে পরিচিত। আরব আমিরাতের প্রতিষ্ঠাতা নাহিয়ান পরিবার ছিল বুয়াইমি কেন্দ্রিক ওয়ারলর্ড। বর্তমানে সৌদি আরব ও আরব আমিরাত প্রায় সব ক্ষেত্রেই একে অপরের মুখোমুখি অবস্থানে রয়েছে। লিবিয়ার মরুভূমি থেকে শুরু করে বৈশ্বিক জ্বালানি বাজার, সবখানেই চলছে তাদের রেষারেষি। কূটনৈতিক ও বিশ্লেষকদের মতে দেশ দুটির এই বিরোধী মূলত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিশেষ করে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব যখন প্রশ্নের মুখে, তখন এই দ্বন্দ্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই মতভেদ এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের পকেটেও প্রভাব ফেলবে। চলতি মাসে সৌদি নেতৃত্বাধীন তেলের জোট ওপেক ছেড়েছে আরব আমিরাত। আবুধাবি জানিয়েছে তারা এখন প্রতিদিন অতিরিক্ত লাখ লাখ ব্যারেল তেল উত্তোলন করবে। এর ফলে ভবিষ্যতে তেলের দাম নির্ধারণ ঘিরে সৌদির সঙ্গে বড় ধরনের প্রতিযোগিতা শুরু হতে পারে। বর্তমান আরব আমিরাতের মূল ভিত্তি ছিল কিছু উপকূলীয় বাণিজ্যিক জনপদ। ঐতিহাসিকভাবে এই জনপদগুলো পূর্ব দিকে পারস্য এবং পশ্চিম দিকে নজদের গোত্রগুলোর চাপে পিষ্ট ছিল। নজদ হল আরব উপদ্বীপের মধ্যাঞ্চল। সৌদি রাজপরিবার মূলত এই নজদ থেকেই উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ পুরনো সেই আঞ্চলিক লড়াইকেই একবিংশ শতাব্দীতে ফিরিয়ে এনেছেন। তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে তেলের বিপুল অর্থ আর অত্যাধুনিক প্রযুক্তি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি উৎসাহ দিচ্ছে আরব আমিরাত। এতে সৌদি আরব বেশ বিরক্ত। হত্যাসহ বিভিন্ন অভিযোগের 10টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী। হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনগুলো খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ 10 মে রোববার এ আদেশ দেয়। আদালতে আইভীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মোতাহার হোসেন সাজু। তবে সিদ্ধিরগঞ্জ থানার আরও 2টি মামলায় হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলে তিনি জানান। ওই 2টি মামলার এফআইআরে আইভীর নাম না থাকলেও তাকে পরে গ্রেফতার দেখানো হয়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। মূলধারার অর্থনীতির বাইরে থাকা মানুষদের সরকার অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী। 10 মে রাজধানীর আগারগাঁওয়ে আনুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প রেইজ এর 2য় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, যারা মূলধারার অর্থনীতির বাইরে আছে তাদের অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে চাই। নাগরিক হিসেবে এটি সবার অধিকার। শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। সেজন্য সরকার অর্থনীতির গণতন্ত্রীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। দ্বিতীয় দিন শেষে মিরপুর টেস্টের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের হাতে। তবে তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। 34 রানের লিড নিয়ে দিন শেষ করেছে টাইগাররা।
হাতে আছে পুরো 10 উইকেট। নিজেদের প্রথম ইনিংসে 413 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে মেহেদী হাসান মিরাজের ফাইফারে 386 রানে গুটিয়ে যায় সফরকারীরা। 27 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 1.5 ওভার খেলতে পেরেছেন দুই ওপেনার মাহমুদুল জয় ও সাদমান ইসলাম। আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই তৃতীয় দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা। 1 ওভার 5 বলে বিনা উইকেটে 7 রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 2 রানে অপরাজিত আছেন জয়, আর রানের খাতা খুলতে পারেননি সাদমান। এর আগে 386 রানে গুটিয়ে যায় পাকিস্তান। 102 রান খরচায় 5 উইকেট নেন মিরাজ। এছাড়া তাসকিন ও তাইজুল নেন 2টি করে উইকেট। বাঙালিয়ানার প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।